শুরু করেছি নিঃশব্দ ধ্বনি, লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 21। শরতের বুকে মেঘমালার ঢেউ, চন্দ্রবিলটা যেন বিষণ্ণ মনে হচ্ছে। হবেই তো। সুরে সুরে তার রূপ বর্ণনা করার জন্য বিশালটা যে বেঁচে নেই। গতদিন গত হয়ে গেছে। বিলের পাড়ের বকুলতলায় বসে দীর্ঘ নিঃশ্বাসের বহর তুলেছে মন ভাঙা প্রিয় বন্ধু হারানো নুহা শাওলাদার। চারু স্কুল থেকে ফিরেছিল। বেশ কিছুদিন যাবৎ স্কুল ছুটির পর জয়কে সেই রাস্তা দিয়ে আসতে দেখা যায়। আজও সে পেছন থেকে এসে বলল, এই যে মুটকি সুন্দরী বিয়ান, বাড়ির দিকে যাচ্ছেন? চলেন, আমি নামাই দিয়ে আইতেছি। অন্যদিকে চারু রাগ হয়, অভিমান হয়, বকুলের মতো ঝামেলা কম করে। আর তাছাড়া জয়ের উপর দুর্বলতা তো আছেই। আজকে কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয় বুঝলো বড় ভাই মরার শোকে সে কোনো কথা বলছে না। স্কুলে আসতে চাইনি, আলতাবানু ঠেলে ঠেলে পাঠিয়েছেন। আরে ওই বিয়াইন, চলেন, আপনাকে আমি ছাইড়া দিতেছি। লাগবে না, আপনি যান। চারুকারু, চুপচাপ পিছে বসো। তোমার কিছু হয়ে গেলে আবার এক ঝামেলা হইব গা। চুপচাপ বসো। চারু জানে জয় খুব জেদি, তার কথা মানা ছাড়া কোনো পথ পায় না চারু। সাইকেলের পিছে বসতে জয় বলে, ধরে বসো। চারু তার শার্ট খামচে ধরে বসে থাকে। সাইকেল চলছে চন্দ্রবিলের পা ধরে। নিস্তব্ধতা ভেঙে জয় মশকরা শুরু করলো। আচ্ছা চারুকারু, তুমি এত ভারী কেন? তোমার বোনগুলা পাটকাঠি, আর তুমি এমন বাঁশের লাঠি কেন? আল্লাহ বানিয়েছে, কিন্তু তারপরও তুমি কিন্তু দেখতে ঝাক্কাস। আপনি কি করে জানলেন আমি যত ভারী? দেখলেই বোঝা যায়। আপনার নাকি বিয়ে জয় ভাই? কার সাথে? ঠিক করা আছে, মাইয়া টেনে পড়ে। মেট্রিকের পর বিয়া। ও, কি নাম? লতা। আচ্ছা। চারু জানে না জয় কোন লতার কথা বলছে। জয় বলল, বিশাল বুঝি বন্যাকে অনেক ভালোবাসতো, তাই না চারুকারু? ভালোবাসা কি চারুকারু? জীবন ধ্বংসের সূচনা। আসলে জানেন কি জয় ভাই, ভালোবাসা ভীষণ সুন্দর, তবে তার অপূর্ণতা ভয়াবহ, খুবই হৃদয় বিদারক। আপনি কখনো কাউকে ভালোবাসেননি জয় ভাই? না। যাইয়া ব্যাগ গুছাইও, ভাই কইছে তোমার আর শিমুলকে ঢাকা নিয়ে যাইব। জি আচ্ছা। নুহাস তাদের আঁকাবাঁকা সাইকেল চালিয়ে যেতে দেখছে। মাথার উপর পড়ে কয়েকটা ফুল। দুই হাতে ফুলগুলো তুলে মন ভরে ঘ্রাণ নিয়ে অব্যক্ত স্বরে ঝরে পড়া ফুলগুলোকে বলে, সব হারানো যাযাবর আমি, ভেবেই বসেছিলাম তুমি আমার শেষ আশ্রয়। দুরন্ত জীবনে তোমাকে বানিয়েছিলাম বেঁচে থাকার কারণ, কিন্তু তুমি আমায় রাখলে কই? আমার কোথাও জায়গা হলো না, না তোমার মনে, না তোমার পাশে, নাই তোমার পায়ের নিচে। আমার ভালোবাসা কি এতটাই তুচ্ছ ছিল? বেলা গড়িয়ে পড়ল। বংশী ব্যাপারী ছেলের এমন দেবদাস রূপ সহ্য করতে পারেন না। মনে মনে ভাবলেন অতিশয় সুন্দরী এক মেয়ের সাথে ছেলের বিয়ে দেবেন, যাতে সে বকুলকে ভুলে যায়। বকুল অন্দরমহলের ভেতরে বসে শালুকের মাথায় বেনি করে দিচ্ছে। লম্বা ঘন চুল বারবার বন্যার মুখটা মনে করিয়ে দিচ্ছে। জমেলা বাড়িতে নেই, মায়ের বাড়ি গেছে, বিকেলে চলে আসবে। সুজয়ের কাল থেকে দেখা নেই। দিন গড়িয়ে রাতের কোলে ঢলে পড়ল। আগামী পরশুদিন তাদের ঢাকা যাওয়ার ডেট। শালুক কখনোই ঠিকঠাক ব্যাগ গোছাতে পারে না, আজও পারেনি। জলিল সব উপর করে ঢেলে আবার নিজের মন মতো সাজিয়েছে। শালুক মন বিষণ্ণ করে বসেছিল। জলিল কিছু বলছে না। পূর্ণিমার রাত, জানালা দিয়ে আলো এসে হারিকেনের আলোকে হার মানিয়েছে। জলিল ব্যাগ সরিয়ে রেখে বিছানা ঝেড়ে জানালার পাশে গিয়ে বসে। বাইরে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে। শালুক এগিয়ে গিয়ে তার কোলের ভেতর উল্টো হয়ে বসে। দয়ের মতো করে বসা ভুবনমোহিনী বোকা হরিণীর লম্বা বেনুনি ঠেকে থাকে জলিলের বুকের সাথে। জলিল পুতুল ধরার মতো তাকে জড়িয়ে ধরে। শালুকের স্মৃতির সাথে আটকে থাকে গ্রীবাদেশ। রাতের চন্দ্রিমায় কেমন এক নিস্তব্ধতা। শালুক রেঞ্জিনে কণ্ঠে বলে ওঠে, ক্যাপ্টেন সাহেব। হুম। আপনি আমাকে খুব ভালোবাসেন না? কোনো সন্দেহ? আমিও আপনাকে খুব ভালোবাসি। নিজের যত্ন নেন, কারণ যদি কখনো আপনার কিছু হয়ে যায় আমিও আপনার সাথে নিঃশেষ হয়ে যাব। জলিলের বুকটা ছ্যাদ করে ওঠে। আজ শালুক যেন হুট করেই বড় হয়ে গেল। আজ তার কথায় বোকামি নেই। জলিল আরো শক্ত করে শালুককে জড়িয়ে ধরল। শালুক বলল, ভয় পাবেন না, আপনার বাঁধন দুর্বল হলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আমি যদি একটা খারাপ মানুষ হই, তখন কি তুমি আমায় ঘৃণা করবে বোকা সুন্দরী?
আপনি পৃথিবীর সেরা জঘন্য মানুষ হলেও আমি বোধহয় আপনাকে ঘৃণা করতে পারবো না, ক্যাপ্টেন সাহেব। জলিল আকাশের চাঁদের দিকে চেয়ে থাকে। আজ চাঁদটা যেন বেশি আলো দিচ্ছে, তবুও জলিলের মনে হচ্ছে চাঁদের চেয়ে শালুকের মুখটা বেশি চমক দিচ্ছে। তার মতো পাশে নেই শালুকের মতো ভুবনমোহিনী সুন্দরী নিষ্পাপ এক ফুলের মিলন কেন লিখেছিল ভাগ্য লেখক? জলিলের ভয় হয় সে তার অপকর্মের শাস্তি স্বরূপ শালুক তার থেকে দূরে সরে যাবে না তো। রাত গহীন হয়েছে, বকুল নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। জাহিদ এখনো বাড়ি ফিরেনি। বকুল বাড়ির নিস্তব্ধ অমায়িক প্রকৃতির ডাকে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায়। আশেপাশে কেউ নেই, চারপাশে মোমবাতি আর ঝকঝক লাইটের আলো বন্ধ করে দেওয়া হয়েছে। হারিকেনগুলো জ্বলছে। বকুলকে কাছে পেয়ে প্রকৃতি তার সাথে সখ্যতার হাত বাড়িয়ে দিয়েছে। কোথা থেকে ভেসে আসছে মিষ্টি একটা সুবাস, হালকা ঠান্ডা বাতাস বইছে। জোনাকিরা এসে বকুলের চারপাশ ভরিয়ে তুলেছে। খুশি মনে সেগুলোই দেখছিল বকুল। হঠাৎ সে রাতের বেলা কোথা থেকে উড়ে আসে একটা কালো আর বাদামি রঙের অমায়িক সুন্দর একটা প্রজাপতি। তার সাথে একটা মিষ্টি দেখতে হামিং বার্ড বকুলের চারপাশে ঘুরতে থাকে। বকুলের হাতের উপর এসে বসে। উড়ে যাবে জন্য বকুল হাত নাড়ায় না। দৃশ্যটা দেখে মনে হচ্ছে জোনাকি আর প্রজাপতিটা মিলে দলীয় নৃত্য পরিবেশন করে বকুলের মনোরঞ্জন করছে। নাচানাচি করা হামিংবার্ড আর প্রজাপতিটা হঠাৎ তার রূপকথার ডানা ঝাপটে গোল গোল ঘুরে উড়ে গিয়ে জমিদার বাড়ির ৩য় তলার বারান্দায় রেলিং এ বসে। বিপরীত পাশে ভবন, কিন্তু অন্দরমহল থেকে দেখা যায় ৩য় তলায় সকল ঘর তালাবদ্ধ, উপরে যাওয়ার সিঁড়িও বন্ধ। কাউকে কোনোদিন যেতে দেখেনি বকুল। অন্যান্য মহলে ৩য় তলায় মানুষ থাকে, কিন্তু অন্দরমহলের এই ৩য় তলায় তালাবদ্ধ। বড় করে লেখা নিষিদ্ধ তৃতলা, কঠোর নিষেধাজ্ঞা, উপরে যাওয়া বারণ। ইশরা বেগম বলেছিলেন ওই ত্রিতলা অভিশপ্ত, যেখানে জিন পরিদের আনাগোনা আছে। যে বা যারা ওই ৩য় তলা ভাঙা বা মেরামতের কথা তুলেছে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যেদিন বকুল নিষিদ্ধ ৩য় তলার কথা শুনেছিল সেদিন সেভাবে দেখেনি। জাহিদ তাকে ত্রিতলা নিয়ে উৎসাহ দেখাতে বারণ করেছে। আজ যখন বকুল গভীর মনোযোগ দিয়ে দেখলো, তার মনে হলো নিষিদ্ধ ত্রিতলায় নিশ্চিত কারো না কারো যাতায়াত আছে, না হলে সেখানে মাকড়সার জালে জড়াজড়ি হয়ে যাওয়ার কথা। সবাইকে ময়নাবুঝ দিতে পারলেও দূরদর্শী বকুলকে বোঝানো যায়নি। প্রথম দিনে বকুলের সন্দেহ মাথাচাড়া দিয়েছে। সেখানে যদি জিনপরির আনাগোনা থাকে তবে সেই মহল ত্যাগ কেন করেনি? জিনে কি শুধু ওই ত্রিতলাতেই আঘাত হানে? কালো আর বাদামি বর্ণে সেই প্রজাপতিটাকে স্বর্গের ফেরেশতা মনে হচ্ছে। বকুলের মুখের হাসি গায়েব হয়ে গা শিউরে ওঠে আকস্মিক এক ভুতুড়ে ঘটনায়। চোখ বড় বড় করে দেখে প্রজাপতিটা ৩য় তলার বারান্দায় বসার সাথেই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। বারান্দার রেলিং এ বসা হামিংবার্ড পাখিটা কারো ছোড়া নিখুঁত তীরে বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। ছিটকে ৩তলার বারান্দার ভেতরে পড়ে রক্ত। দেয়ালে এসে পড়ে ধনুক হাতে এক মানুষের ছায়া। হুট করে পশ্চিম দিকে সরে যায় ছায়াটি। বকুলের অন্তরাত্মা শুকিয়ে যায়। হা করে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। পেছন থেকে ঘাড়ে কারো হাত পড়তে আটকে ওঠে বকুল। ভীষণ জোরে হৃদস্পন্দন ছোটাছুটি করতে থাকে। কে? জাদু? লেফটেন্যান্ট সাহেব? জাহিদকে দেখে জাপটে জড়িয়ে ধরে বকুল। এরকম আচমকা ঘটনায় ভালোই শক খেয়েছে। তুমি এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছো? কখন থেকে ডাকছি। এই কি হয়েছে? তুমি তো ভয় পেয়ে আছো কেন? শান্ত হও। শুনুন শুনুন, ত্রিতলায় কেউ আছে। ওই দেখুন, কেউ তীর ছুঁড়ে পাখিটাকে মেরে দিয়েছে। বিশ্বাস করুন, আমি ছায়া দেখেছি। আমি সত্যি বলছি, ওখানে কেউ আছে। থামো থামো, শান্ত হও, শান্ত হও, কুল কুল। বকুলকে জাপটে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে জাহিদ। বকুল আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে জোরে জোরে শ্বাস ফেলে অস্থির হয়ে গেছে। জাহিদ তার মাথায় হাত বুলিয়ে বারবার শান্ত হতে বলছে। বকুল মাথা তুলে আবারও চোখ বড় বড় করে বলছে, আমাকে বিশ্বাস করুন, ওখানে কেউ আছে। ওই তীর, পাখি, প্রজাপতি, ছায়া, রক্ত, পাখির। জাহিদ দুই হাতে বকুলের গোলগাল দুই গাল জড়িয়ে ধরে আস্তে করে বকুলের চোখে মুখে ফু দেয়। জাহিদের ঘন আবেশে বকুলের চোখগুলো ছোট হয়ে আসে। চোখ বন্ধ করে শান্ত হয়। শান্ত হও, কি হয়েছে? লেফটেন্যান্ট সাহেব, বিশ্বাস করুন, ত্রিতলায় কেউ আছে। আমি ছায়া। হ্যাঁ, আছে তো। তোমাদের মা জননী সাবধান করেননি? জিন পরির আনাগোনা আছে ওখানে। না, আমায় বিশ্বাস করুন, আমি মানুষের ছায়া দেখেছি। হাতে তীর ধনুক ছিল। হায় খোদা, তোমার শরীর খারাপ হয়েছে না?
তোমায় নিশ্চিত দর্শন দিয়ে গেছে। তুমি জানো না, ওরা পরীর মতো সুন্দরীর উপর কুদৃষ্টি দেয়। কিন্তু কিন্তু কিচ্ছু না। মাত্র একদিন হলো বন্যার ফাঁসি হয়েছে, হতে পারে সেই কারণে ওরা আবার ঘোরাফেরা করছে। ছায়া তোমার গায়ে লাগেনি তো? দ্রুত চলো এখান থেকে। শালিকেও মানা করে দেবে রাত বিরাতে বাইরে আসতে। চলো ঘরে চলো। সাথে মাহরাম থাকলে ওরা নারীদের ছোঁয় না। আমার ভুল হয়েছে, আসতে দেরি করে ফেলেছি, দুঃখিত বউজান। বকুল ভয়ার্ত হয়ে জাহিদকে আঁকড়ে ধরে থাকে। ভয়ে পাথর হয়ে গেছে। জাহিদ তাকে পাজা কোলে তুলে নিয়ে যায়। সারা রাত বকুল দু চোখের পাতা এক করতে পারেনি। জাহিদের চোখে কঠোরতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে কিছু একটা চিন্তা করে। গভীর রাতে বকুলের আবার ঘুম ভেঙে যায়। আবারও জানালার বাইরে সেই ছায়া দেখতে পায় বকুল। জাহিদকে ঝাঁকিয়ে ডাক দেয়। এক ঝাঁকুনিতে জাহিদের ঘুম ছুটে যায়। লেফটেন্যান্ট সাহেব, ওই দেখুন, আমি বলেছিলাম না কেউ আছে। ওই দেখুন, বাইরের সদর মহলের দেয়ালের ওপর ওই একই ছায়া। জাহিদ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বাইরে তাকিয়ে বলে, কোথায়? কি যাতা বলছো জাদু? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, জ্যোৎস্নার চমৎকার আলো ছাড়া। আরে ভালো করে দেখুন, ওই যে, ওই তো। আরে ওখানেই তো ছিল। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। এই তো এখানেই ছিল। এইখানে। তুমি তখন কিসের প্রজাপতি দেখেছিলে? হ্যাঁ, কালো বাদামি অসম্ভব সুন্দর একটা প্রজাপতি। আমার হাতেও বসেছিল, একটা ছোট্ট পাখি। বাস বাস, সর্বনাশ, তোমাকে পরি ছুঁয়ে গেছে। তোমার নিশ্চয়ই ছায়া লেগেছে। ভয় পেও না, সকাল হলেই মা জননীকে বলে ঝাড়া দিয়ে নেব। ভয় পেও না, মনে মনে দোয়া পড়ো। বকুল প্রথমে বেশ অবাক হয়। জাহিদ এসব এত গভীর বিশ্বাস রাখে। তাছাড়া তার স্বামী তাকে মিথ্যেই বা বলবে কেন? বকুল দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে। কোনো মতে কেটে যায় রাতটা। সকালে ইশারা বেগমকে জানাতেই তিনি হন্তদন্ত হয়ে বকুলকে নানা দোয়া কালমা পড়ে ফু দিতে থাকেন আর কড়া করে মানা করেন। তোমরা কালকেই ঢাকা যাবে গা। কোনো যাত্রাপথে এসব ছোঁয়া ভালো না। আজ রাইতে তোমরা সদর মহলে হুজুরের পাশের ঘরে থাকবা। আর কেউ ভুলবশত তিতলার দিকে তাকাবা না। জমেলা, চুমকিরে হয় শেখ বাড়িতে পাঠায় দিবা কাল আলতাবানুর চাচির সাথে। নয় হ্যাগো ঘরের পাহারা বাড়ায় দিবা। যাও সব, এত চিন্তার কিছু নাই। বাড়িতে হতাহতের ঘটনা হয়েছে, এমনটা একটু একটু হতেই পারে। জমেলা হাই করে বলে, এটা নিশ্চিত ওই দুশ্চরিত্রার ছায়া। ওই অপয়া নিশ্চিত ছায়া হয়ে ঘুরতাছে। আমি চুমকিনে কালকাই আগামী 40 দিনের লেগা শেখ বাড়িতে পাঠাই দিমুগা। ইশারা বেগম জমেলাকে চুপ করতে বললেন। শালুক এসে বকুলকে জড়িয়ে ধরে বলল, আপারে, তুই কি অনেক ভয় পাইছিস? চিন্তা করিস না, আমরা কালকেই ঢাকা চলে যাব। তো জলিল জয়নবের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে ভ্রু কুচকে থম মেরে রইল। জয় সেই বিষয়ে উদাসীন। জাহিদ আর রাফসান ভেতরে আসতে তারা একে অপরের দিকে চোখাচোখি করে। জলিলের চোখে কেমন একটা কৌতূহল। তাদেরকে বিদায় জানাতে শেখ বাড়ির সকলে এসেছে। আলতাবানু আগামীকাল একেবারে আসতে চেয়েছিলেন। এশারা হায়দার জোর করে নিয়ে এসেছেন। জামশেদ হায়দার নুহাসকে কি একটা হিসেব নিকাশের কাজে ডেকেছিলেন। নুহাস আসতে চায়নি। পদ্মা হলদার তাকে বুঝিয়েছে বকুলের ইচ্ছাটা তার রাখা উচিত। বকুল তাকে ভালো থাকতে চেষ্টা করতে বলেছে। মায়ের মুখ চেয়ে নুহাস নিজেকে শক্ত করার চেষ্টা করছে। তাছাড়াও মনে মনে চেয়েছিল বকুলকে একবার চোখে দেখা দেখতে। কাজ শেষে নুহাস বাইরে যেতে পা বাড়াতে বকুলকে দেখে তার ভেতরটা ফেটে যায়। বকুল তাকে সালাম দিয়ে চলে যায়। নুহাস ব্যথিত চোখে সেই দিকে চেয়ে থাকে। আগে লক্ষ্য না করলেও আজ বিষয়টা জাহিদের চোখে ধরা পড়ে। তবে সে এটা নিয়ে বেশি চিন্তিত হয় না, কারণ নিজের সুন্দরী সুকণ্ঠির পেছনে ছেলেটা ঘুরঘুর করবে, এটাই তো মজা নেওয়ার একটা বিষয় আছে। নুহাস আলাদা আফসোসের সুরে মনে মনে আওড়াতে লাগলো, তোমাকে পাওয়া এত কঠিন আর অসম্ভব কেন? কেন আমার তোমাকেই প্রয়োজন? তোমাকে পাওয়ার যুদ্ধে আমি রোজ রোজ কেন পরাজিত? হে খোদা মাবুদ, রক্ষা করো। তোমার দিকে তাকানোটাও যে এখন পাপ।